হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো এর আগে পর্যন্ত আমরা তোমাদের জীবন বিজ্ঞানের যে পাঠ রয়েছে অনেকগুলো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে, প্রায় 4টের মতো। তো আজকে আমাদের একদম শেষের দিকে চ্যাপ্টার চলে এসেছে, যে পরিবেশ ও বিজ্ঞানের 10 নাম্বার চ্যাপ্টার কি পরিবেশের সংকট ও সংরক্ষণ। চ্যাপ্টার নাম শুনে বুঝতে পারছো যে এটা পুরোটাই কি চলবে এনভায়রনমেন্ট রিলেটেড, মানে তুমি এটা বাদ দাও, তোমার নিজের জন্য পড়তে হবে, এটা এরকম টাইপস একটা চ্যাপ্টার। কারণ ধরে নাও তোমার চারপাশে একদম পুরোটাই কি একদম ন্যাচারাল প্রত্যেকটা জিনিস রয়েছে, গাছপালা। তো এই গাছপালা নিয়ে আজকের পড়াশোনা হবে, ঠিক আছে? তো এর মধ্যে কি কি রয়েছে, কোথায় কি রয়েছে, আমাদের একটা ভূগোল টাইপসেরও আসবে। তো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তাহলে পরিবেশের সংকট, সংকট কথাটার মানে কি, যে বিপন্ন দিক দিয়ে আসছে না, খুব একটা খারাপ ভালো অবস্থা না, এরকম অবস্থা। আর তাকে কিভাবে আমরা সংরক্ষণ করব, মানে কিভাবে তাকে বাঁচাবো, এই দুটো জিনিস নিয়ে কিন্তু এই গোটা চ্যাপ্টারটা একটু বড়, বাট খুব ইজি। ওকে, নাম্বার তো এখান থেকে ইজি হবে। তো চলো তাহলে চ্যাপ্টারের প্রথমে, যেহেতু আমরা বললাম পরিবেশ, তো পরিবেশের মধ্যে অনেকটা এলাকা জুড়ে কি রয়েছে, অনেকটা এলাকা জুড়ে আমার বন রয়েছে। তো তাহলে একদম প্রথমে ফরেস্ট বা যাকে আমরা বন বলছি, তাহলে কি যে পৃথিবীর মধ্যে কি বলছে এখানে দেখো, বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। তাহলে যখন তুমি স্থলভাগের দিকে দেখছো, তোমার বাড়ির চারপাশে দেখবে অনেক গাছ রয়েছে, আর রয়েছে তো অনেকের চারপাশে হয়তো বন রয়েছে। তো সেটাই বলছি যে অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। তাহলে বনের মধ্যে বা ফরেস্ট্রির মধ্যে কিন্তু কোনো একটা উদ্ভিদ থাকবে না, উদ্ভিদ সমষ্টি মানে কি অনেকগুলো উদ্ভিদ এক কাছে রয়েছে। ওকে, পৃথিবীর স্থলভাগের 1/3 বনে বনে ঢাকা। তাহলে 1/3 মানে যদি তুমি স্থলভাগের দিক থেকে দেখো, দুটো রয়েছে, স্থলভাগ আর জলভাগ। তো সেই স্থলভাগের 1/3 পার্ট কিন্তু তোমার কি রয়েছে, ফরেস্ট বা বনের মধ্যে পড়ছে। ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। মানে তুমি বুঝতে পারছো এটা থেকে যে অনেকটা একটা এলাকা জুড়ে বন রয়েছে। তাহলে এইটা পড়া নিশ্চয়ই দরকার, যে কিভাবে তার ক্ষতি হচ্ছে, কিভাবে তাকে আমরা সংরক্ষণ করব, যেটা তোমার চ্যাপ্টারের নাম যে পরিবেশের সংকট ও সংরক্ষণ। তো সেটা বোঝা যাচ্ছে। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। তো যেটা বলছে সংকট স্টার্ট হয়েছে মানে কি, কমছে। যে আমাদের অ্যামাউন্টটা ছিল 1/3 পার্ট তোমার রয়েছে, তোমার হচ্ছে যে বনে ঢাকা, আর স্থলভাগের 21%, 21%, এটা কিন্তু ধীরে ধীরে ডাউনের দিকে আছে, ডিক্রিজ হচ্ছে, কমছে। তো বন বাঁচানোর জন্য সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। তাহলে যখন দেখছে যে আমাদের পরিবেশবিদ থাকে অনেক, জানো, তো এই পরিবেশবিদরা দেখছে যে আস্তে আস্তে কি হচ্ছে, যে অ্যামাউন্টটা 21% বা 1/3 যে পার্টটা রয়েছে আমাদের পৃথিবীর মধ্যে স্থলভাগের বনে ঢাকা, তো আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে। তো সেজন্য তারা কি করলো, এই 2011 সালে একে এই বনকে বাঁচানোর জন্য তারা একটা কি করলো, আন্তর্জাতিক বনবর্ষ দিবস হিসাবে একটা নির্দিষ্ট দিনটা স্টার্ট করলো। এই দিনে কি হবে না, বন সম্পর্কে আলোচনা হবে, তার মধ্যে কি কি সংকট হচ্ছে, কিভাবে তাকে আমরা রক্ষা করতে পারবো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এগুলো ডিসকাস করা হবে। এখানে ফরেস্টের ছবি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এই ফরেস্টের মধ্যে অনেক ডিফারেন্ট লেয়ার হয়ে থাকে। তো আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে পড়ছি বন, কেন পড়বো ফরেস্ট, এটা জেনে কি লাভ হবে আমাদের, কেন আমরা এটাকে এত ডিটেল মাথা, মানে এখান থেকে কি লাভটা পাচ্ছি যে এটাকে আমরা পড়বো, তাই তো জানতে হবে। দেখো এখানের মধ্যে কি রয়েছে, ফরেস্টের মধ্যে অনেক গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। এখানে তো শুধু জাস্ট বড় গাছ রয়েছে, দেখো এখানে এরকম মাঝে মাঝে কিছু ছোট ছোট গাছ রয়েছে, একদম মেঝেতে কিছু গাছ রয়েছে, রয়েছে তো। এবার এই গাছগুলো থেকে কি পাই, তোমরা তো প্রত্যেকে একটা কথা জানো, যে আমরা কার্বন ডাই অক্সাইডটা কি করি, নিই না নিশ্চয়ই। তাহলে কার্বন ডাই অক্সাইড ছাড়ি আর অক্সিজেন নিই। এই যে অক্সিজেনটা আমাদের প্রোভাইড করছে, কে দিচ্ছে, মানে এই উদ্ভিদগুলো তো আমাদেরকে হেল্প করছে। এবার তুমি ভাবো যে একটা বনের মধ্যে একটা উদ্ভিদ নয়, একটা উদ্ভিদ সমষ্টি, মানে অনেক গাছ রয়েছে। এবার তারা যদি আমাদেরকে এতগুলো গাছ থাকছে, আমাদের অনেক বেশি নিশ্চয়ই পরিবেশের জন্য ভালো হচ্ছে, পরিবেশ তো ছাড়ো নিজের জন্য ভালো হচ্ছে। তো সেজন্য কিন্তু আমাদেরকে বনের পড়তে হবে, শুধুমাত্র এটা কারণ না। দেখো এখানের মধ্যে নিশ্চয়ই অনেক গাছ রয়েছে, কাঠ রয়েছে, তো সেখান থেকে একটা কি ব্যবসায়িক দিক থেকে উন্নতি হচ্ছে, তুমি অনেক খাবার পেতে পারো, অনেক কারণ ফল গাছ রয়েছে, অনেক নিশ্চয়ই আয়ুর্বেদিক গাছ রয়েছে যেখান থেকে তুমি ওষুধ পেতে পারো, এরকম প্রচুর উপকারিতা রয়েছে। এছাড়াও
দেখো এখানের মধ্যে যে তোমার একটা জানো যে জলচক্র যেটা থাকে, যে জলীয় বাষ্প উপরে যায়, মেঘ হয়, বৃষ্টি হয়, আবার সেটা উপরে যায়, এরকম একটা থাকে তো জলচক্র। তো এই যদি বন না থাকতো তাহলে কিন্তু মানে জলচক্রের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, যে বন কি কি কারণে ধ্বংস হচ্ছে সেটা জানতে হবে, এবং কি কারণে রক্ষা করব আর কেনই বা রক্ষা করব সেটা কিন্তু আমাদের জানতে হবে। কেন রক্ষা করবো বোঝা গেল তো, যে অনেক উপকার কিন্তু অনেক ফায়দা আমাদের বন থেকে পাচ্ছি। তো অবভিয়াসলি এটাকে তোমার যত্ন করতে হবে, ভালোভাবে রাখতে হবে। ওকে, নেক্সট কি বলছে, একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে। তাহলে তোমার পাশে দুটো গাছ হয়েছে, সেটা তুমি বন বলতে পারো না, তাহলে কখন আমরা সেটাকে ফরেস্ট বা বন বলতে পারি। বড় বৃক্ষ জাতীয় জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যে সব ধরনের গাছের বৃদ্ধি একরকম নয়, বা সব গাছের দৈর্ঘ্য সমান নয়, ফলে বনের নানা স্তরের সৃষ্টি হয়। তাহলে এবার বলছে কি, যে তুমি যদি বনে যাও, এখানে দেখো এই ছবিটিতে দেওয়া ছিল, প্রত্যেকটা গাছ আছে এখানে, এগুলো লম্বা, একদম লম্বা, মাঝে হয়তো দেখা যাচ্ছে না এই ছোট একটা গাছ রয়েছে, এর নিচে একদম স্তরের লেয়ার রয়েছে, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার রয়েছে, স্তর রয়েছে, যে মানে তাদের লেন্থ, মানে লম্বাটা কিন্তু ডিফারেন্ট ভ্যারি করছে, তাই তো। তো ওটাই বলা হচ্ছে যে বনের মধ্যে গেলে কি দেখা যাবে, যে বিভিন্ন লেন্থের, বিভিন্ন দৈর্ঘ্যের কিন্তু তোমার গাছ রয়েছে, প্রত্যেকের বৃদ্ধি কিন্তু সমান নয়। তার ফলে কি হচ্ছে না, বিভিন্ন লেয়ার বা স্তরের তৈরি হচ্ছে, একদম উপরের লেয়ার, টপ লেয়ার রয়েছে, তার নিচে রয়েছে, তার নিচে, তার নিচে, একদম মেঝে পর্যন্ত, ছাদ থেকে স্টার্ট করে মেঝে পর্যন্ত বিভিন্ন ভাগ রয়েছে। তো সেটাই বলছে, দেখো 1 নম্বরে কি, একদম উপরের স্তরকে বলা হয় ছাদ বা ক্যানোপি। তাহলে একদম উপরে যে লেয়ারটা রয়েছে তাকে আমরা কি বলছি, ছাদ। তাহলে গাছের এটা যদি তুমি দেখো যে ভাগ করা রয়েছে বনের মধ্যে, তাহলে একদম উপরে কোন লেয়ারটা রয়েছে, এইগুলো, তাহলে এটা কি বলা হচ্ছে, বনের ছাদ বলা হচ্ছে, কারণ টপ মোস্ট লেয়ার কি থাকে, ছাদই থাকে বাড়ির। তো এখানেও সেম। তারপর কি, গাছের মাথারা এক হয়ে এই স্তর গঠন করছে, গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে, তাহলে তা সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। তাহলে দেখো যখনই তুমি এখানে এই ফটোটাতে বোঝা যাবে যে টপ মোস্ট লেয়ারে যে গাছগুলো রয়েছে একদম উপরের দিকে অনেকটা ঘন হয়ে রয়েছে, তার ফলে কি হচ্ছে, যে ডিরেক্ট যে সূর্যের আলোটা আসছে সেটা একদম নিচেতে আসতে পারছে না, মানে একদম ছোট গাছগুলোর উপর একদম খুব তীক্ষ্ণ যে রোদটা সেটা কিন্তু ওরা প্রিভেন্ট করছে, প্রতিরোধ করছে। তার ফলে কি হচ্ছে না, যে বড় তার বেশি সালোক সংশ্লেষ করছে, মানে বেশি খাবার দরকার, তো তার জন্য কিন্তু সূর্যের আলোটা বেশি দরকার, তাই তো। তার জন্য কি হচ্ছে না, ওরা উপর থেকে একদম ডিরেক্ট যে সানলাইট আসছে, সূর্যের আলোটা, ওটাকে ওরা নিচ্ছে। বাকিটা অল্প নিচে এমন না যে নিচে কোনো মানে রোদ আসছে না, সূর্যের আসছে না, এরকমটা না, বাট ডিরেক্ট একদম বাইরে ঝড়ঝাপটা প্রতিরোধ করছে। এরা লাইক বাবা, মানে এদের যদি একটা ফরেস্ট বা বনের দেখো, এরা গার্জেন, একদম উপরের লেয়ারে রয়েছে। ওকে, তারপরে ভাগ হচ্ছে, তাহলে এটাকে বনের ছাদ বা ক্যানোপি যেটা বললাম। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটার এর বেশি উচ্চতায় তৈরি হয়। তাহলে কি বলছে, উচ্চতা কত থেকে, 30 মিটারের বেশি উচ্চতায় কিন্তু এই ধরনের ক্যানোপি বা বনের ছাদগুলো তৈরি হয়। কখনো কখনো 90 মিটার উচ্চতায় পৌঁছায়, মানে 90 মিটার মানে বুঝতে পারছো অনেকটা উঁচু পর্যন্ত রয়েছে। আর যে কোনো প্রকার ধরে নাও খুব জোরে অতিবৃষ্টি হচ্ছে, যদি ধরে নাও যে একটা গাছ এখানে রয়েছে, হুম, একদম এখানে যে ধরো উপরের দিকে লেয়ার রয়েছে একটা গাছ, এবার খুব জোরে বৃষ্টি হচ্ছে, একদম হয় না খুব মারাত্মক, তো তখন কি হবে, যদি এখানে বাচ্চা গাছগুলো থাকে, তারা তো ধরো চারা গাছ যেগুলো বড় হচ্ছে, ডিরেক্ট একদম এখানে বৃষ্টি এলো, এসে একদম গাছের প্যাট করলো, তখন গাছটা কি হবে, মারা যেতেও পারে, এত ডিরেক্ট মানে বৃষ্টি আসছে। কিন্তু দেখো যদি এখানে এই গাছগুলো থাকে, বড় গাছগুলো, তাহলে কি করছে এরা, ওই মানে যে তীব্রতায়, যে মানে জোর দিয়ে বৃষ্টিটা আসছিল ওটাকে তো বাধা দিচ্ছে, তার ফলে কিন্তু এই ছোট গাছগুলো ডিরেক্ট কোনো ক্ষতি হচ্ছে না। আবার এমনটাও নয় যে একদমই জল আসছে না, জল না পেয়ে মারা যাবে, এরকমটা না, বাট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্লো দিচ্ছে, প্রিভেন্ট করছে একদম ডিরেক্ট ঝড়ঝাপটাকে। বললাম না যে যদি তুমি দেখো যে ফরেস্টের মধ্যে সব থেকে বাবাকে, তো ওটাই হচ্ছে ক্যানোপি, যেটা ছাদ লেয়ারে রয়েছে, টপ মোস্টে। ঠিক আছে, তারপর নেক্সট, এটা তাহলে 1 নম্বর লেয়ার গেল। নেক্সট কি বলছে দেখো, এই যে এইগুলো হচ্ছে ক্যানোপি, একদম একদম বড়, এটা এই মানে নিচে থেকে ফটো তোলা রয়েছে, যেমন সেলফি তোলা হয় ওরকম সেলফি মোডে ফটো তোলা রয়েছে, যে একদম বড়, দেখো অনেকটা লেন্থ অনেকটা বেশি থাকে, এই মাঝে ক্যামেরা বসে চারিদিক থেকে গাছগুলো দেখানো রয়েছে এইভাবে।
প্রত্যেকটা দেখো লেন্থ কিন্তু বেশি রয়েছে এবং পুরো বনটাকে পুরো ছাদের আকারে ঘিরে রেখেছে। এবার এর নিচে একটা ছোট ছোট গাছ রয়েছে, ফলে যখন ওপর থেকে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে যে তখন কি হচ্ছে, ডিরেক্ট আসছে না, সূর্যের আলো ডিরেক্ট আসছে না। কিন্তু এরা এই যে ক্যানোপি মানে এতে যে গাছগুলো রয়েছে ওরা কিন্তু বেশি খাবার তৈরি করতে পারবে। ওকে, চলো নেক্সট কি বলছে, এটা বি হবে। যে সেকেন্ডে ছাদের নিচের স্তরে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে, তাই এ স্তরের গাছগুলোকে লম্বায় অপেক্ষাকৃত ছোট হয়। এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলো কম হয়। তাহলে ক্যানোপির থেকে যদি তুমি নিচে একটু দেখো তখন তুমি আরেক ধরনের, এটা ক্যানোপি ধরলাম, তার নিচে দেখো যদি তাহলে আরেক ধরনের গাছ দেখতে পাবে, যেটাই ক্যানোপি বা ছাদের তুলনায় তোমার হচ্ছে যে মানে যে লেন্থটা হাইটটা ওটা কম হবে, এবং এর মধ্যে কি হবে না, তোমার যে সূর্যের আলো যেটা আসছে সেটাও কিন্তু একটু কম আসবে, আর বৃষ্টিপাতও কিন্তু এর মধ্যে একটু কম আসবে, কারণ অবভিয়াসলি যে অলরেডি একটা লেয়ার তো টপকে তারপর আসতে হচ্ছে। ওকে, ওটাই বলছে যে একদম ডিরেক্ট আসছে না, একটু কম আসবে তুলনামূলক ভাবে। আবার এমনটা নয় যে তার নিচে যেগুলো রয়েছে তার নিচে যেগুলো মানে আছে তাদের তো আরো কম পাবে, বাট ওটার উপরের থেকে একটু কম পাবে, তুলনামূলক ভাবে কম যদি আমরা ক্যানোপির সাথে কম্পেয়ার করি। তবে এখানে কম উচ্চতার গুল্ম এবং নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্ম আধিক্য চোখে পড়ে। তাহলে এখানে তোমার কিরকম দেখা যাবে, ওই বৃক্ষ জাতীয়, গুল্ম জাতীয় বা নরম কাণ্ডের যে গাছগুলো ওইগুলো কিন্তু আমার এই সেকেন্ড লেয়ারের মধ্যে দেখা যাবে। তারপর 3 নাম্বার কি বলা হচ্ছে, তৃতীয় স্তরে, তাহলে এটা 2 হবে। তৃতীয় স্তরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। বনের ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান ও আত্মরক্ষার জন্য এই স্তর ব্যবহৃত হয়। তাহলে বনের ছোট ছোট প্রাণী বলতে যে ছোট মানে এ রয়েছে, পাখিগুলো উড়ে আসছে, ওরা তো উপরে লেয়ার যেতে পারে, কিন্তু সব পাখি তো একদম টপ মোস্টে যাচ্ছে না, কিছু পাখি কিন্তু এই এই 3 নাম্বার লেয়ারটার মধ্যেও দেখা যাবে। তারপর ছোট ছোট খাদ্য, প্রাণীদের খাদ্য, বাসস্থান, যে পাখিরা বাসা বাঁধে, এই লেয়ারের মধ্যে কিন্তু হবে 3 নাম্বার লেয়ারের মধ্যে। ওকে, তারপর নেক্সট কি বলছে, 4 নাম্বার, বনের মেঝের ঠিক উপরে, তাহলে একদম যে নিচের লেয়ারটা ছিল তার উপরে, এখানে ছবি যেটা আঁকছিলাম, তাহলে এটা ক্যানোপি গেল, এটা সেকেন্ড লেয়ার, তার নিচে একটা গাছ রয়েছে এখানে, এই গুল্ম বিরুৎ জাতীয় যে গাছগুলো জন্মায়, আর এইটা একদম আমি নিচের লেয়ার ধরলাম, এটা একদম নিচের লেয়ার। হ্যাঁ, তার উপরে এখানে কিছু গাছ দেখতে পাওয়া যায়, এই লেয়ারটা, এইটার কথা এখন এখানে বলা হচ্ছে। কি বলছে এখানের মধ্যে দেখো, বনের মেঝের ঠিক ওপরে অল্প উচ্চতায় যে ধরনের গাছ থাকে তারা মূলত বিরুৎ জাতীয়। এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস ও নানা আগাছা দেখা যায়। তাহলে একদম মেঝের সাথে চাটি যে গাছগুলো আছে ওটা নয়, তাতে একটু উঁচুতে চারা গাছ যেগুলো হয় না, ওগুলো বিরুৎ জাতীয় গাছগুলো, এগুলো। তারপর হচ্ছে তোমার ফার্ন গাছ, ঘাস যেগুলো হয় ওগুলো, আগাছা, এগুলো দেখতে পাওয়া যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে। ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ ও নানা পাখি এ স্তরে বসবাস করে। তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় বলো, যে ব্যাঙ থাকে, ঘাসের মধ্যে আসবে, ঘাস ফড়িং ব্যাঙ সেটাকে ইউজ খাবে, তো এই ব্যাঙের অস্তিত্ব কিন্তু এই লেয়ারটার মধ্যে দেখা যায়। সাপ থাকে, কচ্ছপ বলো, নানা পাখি এই স্তরে বসবাস করে। হরিণরা তাদের বাচ্চাদের আর শিকারী প্রাণীরা শিকার ধরার জন্য নিজেদের এই স্তরে লুকিয়ে রাখে। বনের এই স্তরে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটে চলে, কারণ দেখো যেখানে বেশি পরিমাণে জীব থাকবে, বেশি পরিমাণে হচ্ছে যে এই পোকামাকড় রয়েছে, অনেক কিছু রয়েছে না, পোকামাকড় রয়েছে, পাখি রয়েছে, কচ্ছপ, সাপ, বিভিন্ন জিনিস রয়েছে, তাদের মধ্যে কি ঘটনাগুলো বেশি ঘটবে, বেশি তারা কার্যক্রম করবে। যেন আমাদের পৃথিবীর মধ্যে ধরো যে তোমার এলাকা যেখানে রয়েছে সেখানে বেশি যদি মানুষ থাকে, তারা বিভিন্ন কাজ করবে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। হ্যাঁ, তো সেরকম বলা রয়েছে। আর উপরে কি হয়েছিল না, কেউ নেই, তো সেখানে কি এমন ঘটনা ঘটবে, কিন্তু এখানে যেহেতু অনেক কিছু জীব বসবাস করছে, স্টার্ট করেছে, নিজেকে লুকিয়ে রাখা পর্যন্ত কাজ এখানে করছে, তাহলে এখানে কিন্তু অনেক বেশি তোমার ঘটনা ঘটতে দেখা যাবে। বনের এই স্তরে কোনো না কোনো ঘটনা ঘটে চলে। ওকে, ক্লিয়ার হলো? এবার একদম আমরা পড়েছিলাম ছাদ, এখন কি দেখবো আমরা বনের মেঝে। তাহলে বনের গঠনের শেষ স্তর হলো বনের মেঝে। এটি সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম ও মল, পচা গলা বা মরে যাওয়া কোনো জীব দেহের নানা পদার্থ দিয়ে তৈরি হয়। মানে কি বলছে কথাটাই, যে একদম লেয়ার, একদম নিচের লেয়ার দেখো, এটা আমাদের চলছে।
তাহলে একদম যে নিচের এখানে লেয়ারটা রয়েছে এখানের মধ্যে কি এই গাছগুলোর নিশ্চয়ই একটা সময় গিয়ে পাতা খসে, প্রত্যেকটা গাছের জন্য পাতা পড়বেই। তো পাতাগুলো কোথায় পড়ছে, একদম মেঝের এই লেয়ারটার মধ্যে পাতাগুলো দেখা যাবে, এবং কি সেগুলো পচা, যেগুলো খারাপ হয় সেগুলো ঝরে যাবে। তো পচা পাতা বলো, মলমূত্র, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানের মধ্যে তোমার দেখা যাবে। এই যে ফুলের পাপড়ি, নিশ্চয়ই গাছে ফুল হয়েছিল, সেই ফুলের পাপড়ি গুলো, ফুল হয়েছিল, তো ফুলের পাপড়ি গুলো কিন্তু এই লেয়ারের মধ্যে পড়বে। তারপর তোমার ছোট ছোট গাছের ডাল, মানে গাছের যা কিছু যা কিছু খসে পড়ুক প্রত্যেকটা কিন্তু আমার এই বনের মেঝের মধ্যেই পড়বে। সে গাছের ডাল থেকে স্টার্ট করে ফুল ফল পাতা A to Z। আহ গাছে কে বসছিল, পাখি বসছিল, তো পাখির পালকও, মানে পাখি যদি পটি করে ওটাও নিচে পড়বে। প্রত্যেকটা জিনিস, মানে গাছ থেকে স্টার্ট করে গাছে যে প্রাণীরা বসবাস করছে প্রত্যেকটা A to Z কিন্তু তোমার এই একদম বনের কোথায় হবে, মেঝেতে এসে জমা হবে। তাহলে এই তোমার যে 5টা লেয়ার আছে, 5টা লেয়ার তাহলে বোঝা গেল। একদম টপ মোস্টে কি হয়েছিল, স্টার্টিং তোমার হচ্ছে তোমার কি দিয়ে, ছাদ দিয়ে, তারপর নিচের লেয়ার একটা এলো, তারপর আরেকটা এলো 3 নাম্বার। 4 নাম্বার যেটা ছিল একটু বিরুৎ জাতীয় উদ্ভিদ জন্মাচ্ছে, তোমার চারা গাছগুলো রয়েছে। আর একদম নিচে কি হচ্ছে, প্রত্যেকের অবশিষ্ট যে পার্ট গুলো আসছে ওগুলো কিন্তু বনের মেঝের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে কোনো ডাউট নেই আশা করি 5টা লেয়ারের মধ্যে। এখানে তোমরা ছবি দেখতে পাবে, বিভিন্ন ভাগ রয়েছে। হ্যাঁ, একদম মেঝেতে এখানে রয়েছে, টপ মোস্ট উপরের দিকে রয়েছে, তার নিচে এই যে বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো জন্মাচ্ছে একদম ছোট। কোনো ডাউট নেই আশা করি প্রত্যেকটা লেয়ার ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে তোমাদের 2 নাম্বার কোশ্চেন আসতে পারে যে বিভিন্ন আদর্শ বনের জন্য কি কি দরকার হবে। তো তোমরা ছবিগুলো আঁকলে তো ভালোই হয়, নয়তো তুমি লিখে দিলেও নাম্বার পেয়ে যাবে। ওকে। আর এগুলো প্রত্যেকটা যেহেতু বই থেকে একদম ডিরেক্ট পড়ানো হচ্ছে, এক্সট্রা কিছু অ্যাড করা হচ্ছে না, জাস্ট তোমার বুঝতে হবে যে ব্যাপারটা কি বলতে চেয়েছে। তো এটা কিন্তু তোমরা বই খুলে রাখলে বেশি ইজি হবে। ঠিক আছে, শুধু লেকচার দেখো না, বইটা খুলে রাখো। ওকে। তো বলছে এখানে কি, পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখতে পাওয়া যায়। তাহলে পৃথিবীর মধ্যে আমি বললাম যে 1/3 পার্ট বলো বা 21% কিন্তু আমাদের বনে ঢাকা রয়েছে। এবার কোথায় আমরা কিরকম বন দেখতে পাবো। সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। তোমার বাড়ির পাশে যতটা বন রয়েছে আমাজনে কিন্তু তার থেকে অনেক বেশি রয়েছে, তাই তো? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান নয়। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, যেটা আমরা আগেই পড়লাম। এর 90% প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা। প্রাকৃতিক ভাবে মানে কি, যে তুমি এক্সট্রা করে গাছ লাগিয়ে গাছটাকে বড় করছো এরকম ব্যাপার না। ওটা ধরো না, পাখি কোনো একটা যে হয় না অঙ্কুরোদ্গম, মানে বীজ তৈরি হয়, এরকম ভাবে হতে 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 কিন্তু, হ্যাঁ, তবে একটা দিনের প্রসেস নয় যে একটা পাখি একটা বীজ ফেললো দিয়ে ওখান থেকে গাছ একটা বন তৈরি হলো, এরকম না। কি হয়, অনেকটা অনেক দিনের প্রসেস চলে। যখনই দেখবে, মানে দেখবে যে কোনো ন্যাচারাল প্রসেস চলছে না, ওটা একটু মানে লং লাগে, টাইম লাগে বেশি। তো এখানেও সেই টাইম লেগেছে, কিন্তু এতে আমরা কোনো প্রকার হেল্প করছি না। তো প্রাকৃতিক ভাবে কিন্তু আমাদের বনটা গড়ে উঠেছে 95%। কারণ মানুষ চায় লাভ পেতে কিন্তু খাটতে কম চাই। তো এটা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে। তো বাকি 5% কি করছে না, মানুষের তৈরি। তাহলে এত দেখো, তুমি একটা গাছ লাগালে সিম্পল ঠিক আছে, বাট বন তৈরি করতে গেলে তো, ফরেস্ট তৈরি করতে গেলে তো অনেক মানে গাছ লাগাতে হবে না। তো ওটা কিন্তু মানুষ একটু কমই করে, ওটা ন্যাচারালি বেশি গড়ে ওঠে। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ প্রায় 23%, আর ওসিয়ানিয়ার মাত্র 5%। তাহলে কোথায় বেশি দেখা যাচ্ছে এখানের মধ্যে, দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় কত, 23%, আর ওশেনিয়ায় কত দেখা যাচ্ছে না, 5%। আবার কি বলছে, তোমরা শুনলে হয়তো অবাক হবে যে পৃথিবীর 10টা দেশে কোনো বন নেই, কোনো ফরেস্টই নেই ওখানে। হুম। তাহলে যে কোন এগুলো কোথায় দেখা যায়, যেগুলো বেশি উন্নত দেশ, যেখানে বেশি ফ্যাক্টরি, বেশি বাড়ি গড়ে উঠেছে, নিশ্চয় সেখানে এগুলো দেখা যাবে। কারণ তারা কি চায়, যে দরকার নেই আমার বনের, মানে ওরা টাকা খরচা করে বন মানে কেটে দেবে, দিয়ে পরে আবার ওই অক্সিজেনের জন্য কিন্তু কষ্ট পাবে। তো ওই নিশ্চয়ই যেগুলো উন্নত দেশ সেখানের মধ্যে এই 10টা দেশ আন্ডারে পড়বে। আর অন্যান্য 6 থেকে 4টি দেশের বনের পরিমাণ সে দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম। মানে এগুলো কি বলছে, যে কোনো কোনো দেশে দেখা যাচ্ছে একদম বন ফরেস্ট কিছু নেই, আর কোনো কোনো দেশে একদম খুবই কম। ওকে। তো এগুলো উন্নত দেশে দেখা যাবে। এবার তোমাদের বইয়ের মধ্যে টুকরো কথার মধ্যে একটা দেখবে পয়েন্ট রয়েছে, অনেকটা বড় রয়েছে। কি বলছে দেখো, তোমরা তো আমাজনের বর্ষা বনের কথা জেনেছো, অনেকে শুনেছো যে আমাজনের জঙ্গল। ছবি রয়েছে এখানে একটা, এই যে এগুলো তো, এই ফটোটা তো কমন, অনেক জায়গায় দেখা যায় যে আমাজন কা জঙ্গল। তো ওখানে কি বলছে দেখো, লম্বা লম্বা গাছ আর উষ্ণ,
আবহাওয়ার আর প্রচুর বৃষ্টি এই ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে। এখানে এটা হয়তো উপর থেকে তুলেছিল বোঝা যাচ্ছে না, কিন্তু এই গাছগুলোর হাইটটা একটু লম্বা হয়। ওকে, তো এখানে বড় বড় গাছ দেখা যাচ্ছে, এখানে একটা বড় একটা সাপ দেখা রয়েছে। তো ওটা কি বলছে যে উষ্ণ আবহাওয়া রয়েছে এবং বড় বড় গাছ রয়েছে, আর প্রচুর বৃষ্টি এ ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষরেখা বরাবর উপরে ও নিচে, নিরক্ষরেখা যদি পৃথিবী ভাগ করে তাহলে মাঝে রয়েছে, তো নিরক্ষরেখা বরাবর 10 ডিগ্রির মধ্যে, মানে উপরে নিচে 10 ডিগ্রির মধ্যে এই ধরনের বন দেখতে পাওয়া যায়। তাহলে আমাজনটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের পৃথিবীর মধ্যে যে অনেক রেখা থাকে, তো তার ওই নিরক্ষরেখা মিডিল, তার উপর আর নিচে 10 ডিগ্রি মধ্যে আমাদের আমাজন জঙ্গল দেখতে পাওয়া যায়। এই বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টি প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। বুঝা গেল? মানে এর যে হাইট থাকে মানে গাছের, আর ওদের যে মানে শুধু হাইট হলে তো হবে না, তাহলে হাইট লম্বায় উঠে গেল আর চারিদিকে কোনো কিছু বিস্তৃত হচ্ছে না, তাহলে তো হবে না। তো হাইটের সাথে সাথে দেখো ফটোটাতে আছে, উপর থেকে দেখো এমন ভাবে কভার করে গেছে, পুরোটা কি দেখতে পাচ্ছ? সবুজ। এখানে কি তোমরা কোথাও মাটি দেখতে পাচ্ছ? পাচ্ছ না। প্রত্যেকটা কিন্তু দেখো একদম বৃষ্টিতে একদম এরকম ভাবে পুরো একদম মাথায় মাথা থেকে রেখেছে যে নিচে জল আসতে বৃষ্টি হলে 10 মিনিট সময় লাগাচ্ছে। দূর থেকে দেখো জাস্ট পিকচারটা পুরোটা সবুজ, একদম কোথাও মাটি দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওটাই বলছি যে বৃষ্টি হলে সেটা 10 মিনিট টাইম লাগছে। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে। তাহলে যেহেতু এত বড় একটা জঙ্গল রয়েছে, এত বড় একটা ফরেস্ট রয়েছে, নিশ্চয়ই সেখানের মধ্যে অনেক বেশি ভ্যারাইটি, শুধু গাছ কেন, সেখানে অনেক মানে প্রাণীও দেখতে পাওয়া যাবে। ওকে, কারণ গাছের মধ্যে তো প্রাণী থাকছে আর এত ভ্যারাইটি রয়েছে, তো ওরকম দেখতে পাওয়া যাবে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা গেছে 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষা বনগুলোতে পাওয়া যায়। তাহলে আমাজনের যে বনের কথা বা ফরেস্টের কথা বলা হচ্ছে, সেখানের মধ্যে দেখো টোটাল 2,50,000 যে আমাদের উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার 1,70,000 কিন্তু আমাদের এই আমাজন ফরেস্টের মধ্যে দেখা যাচ্ছে। এই বর্ষা বনে আফ্রিকার হাতির মতো বড় স্তন্যপায়ী প্রাণী থেকে মাউস লেমুরের মতো ছোট ছোট স্তন্যপায়ী দেখা মেলে। তাহলে একদম বড় লেভেল থেকে স্টার্ট করে ছোট পর্যন্ত, কারণ দেখো অনেক ভ্যারাইটি থাকারই কথা, স্বাভাবিক না? কারণ এত বড় যদি তোমার একটা ফরেস্ট হয়, এত বড় জঙ্গল হয়, তো সেখানের মধ্যে তো অনেক ধরনের থাকবে, একদম বড় থেকে স্টার্ট করে ছোট। ওকে, ওটাই বলা হয়েছে। তারপর কি রয়েছে, ছোটের মধ্যে দেখা যায় অ্যাকোয়ারিয়ামে যে রঙিন মাছদের তুমি দেখো, তাদের অধিকাংশই দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের জলে জন্মায়। তাহলে উপরে একদম মানে গাছে গাছে ঘুরছে পাখি বলো, বা মানে কি যে কোনো স্টার্ট থেকে, মানে উপর থেকে স্টার্ট করে জল পর্যন্ত, স্থলভাগ জলভাগ, প্রচুর ভ্যারাইটির কিন্তু এখানে তুমি জীব দেখতে পাবে। শুধু জীব নয়, উদ্ভিদও কিন্তু প্রচুর রয়েছে। ওকে, নেক্সট চলো। বলছি পেরুর বর্ষা বনে আহ একটা গাছেই 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। তাহলে একটা গাছের মধ্যেই কিন্তু 50টা প্রজাতির পিঁপড়ে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোথায়? পেরুর বর্ষা বনে। আহ এই বর্ষাবন বর্ষাবন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। যত বেশি গাছ থাকবে তত বেশি সেখানে অক্সিজেন তৈরি হবে, তত বেশি সেখানটা হচ্ছে ক্লিয়ার থাকবে। বাতাসে যে জলীয় বাষ্প মুক্ত করে, তাই আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। তাহলে গাছ কি করছে ওখান থেকে? আগেই বললাম যে জলচক্র যে থাকে সেখানে হেল্প করে থাকে, কারণ জলীয় বাষ্পটা উপরে যায়, মেঘ হয়, তারপরে বৃষ্টি হয়ে নেমে আসে। ওই যদি গাছ না থাকতো না, পুরো জলচক্র বিগড়ে যেত, কোনো কিছু হতো না, একদম বেকার হতো। তো সেই গাছটা কি করছে না, জলীয় বাষ্পটাকে উপরে নিয়ে যেতে সাহায্য করে। আবহাওয়া ঠিক রাখতে এই জুড়ি মেলাভার, অবশ্যই যেটা বললাম যে গাছ কিন্তু তোমার ওয়েদার, তোমার জলচক্র, তোমার বৃষ্টি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কন্ট্রোল করে থাকে। যদি গাছ ঠিকঠাক ভাবে না থাকে, যদি তুমি ধর ভাবো যে আমার দরকার নেই গাছের, আমি একদম ফ্যাক্টরি বানাবো, বড়লোক হবো, তো সেজন্য প্রত্যেকটা গাছ কেটে দেবো, তাহলে কি হবে? কোনো জায়গায় দেখবে বন্যা হচ্ছে, কোনো জায়গায় দেখবে খরা দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু জলবায়ু ডিফারেন্ট হবে। এটা তো একটা কারণ, জাস্ট আরো তো প্রচুর কারণ রয়েছে। ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা যায়। না সরি, এখানে কি বলছে, বর্ষাবন হলো স্পঞ্জের মতো, জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে। তাহলে কি বলছে যে এই যে বর্ষবনের কথা বলছে, এটা কি মানে যে জলটা আসছে ওই জলীয় বাষ্প ওটা শুষে নিচ্ছে, যে আস্তে আস্তে সেখান থেকে ছাড়ছে। ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা যায়। আর এই বর্ষা বনে সন্ধান মেলে জীবন বাঁচানোর নানা
ওষুধের। তাহলে কি বলা হচ্ছে, তোমার বললাম অনেক গাছ যেহেতু রয়েছে, তো প্রত্যেকটা অনেক গাছের মধ্যে অনেক উপাদান গুণ থাকে। তো কি হবে, সেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আয়ুর্বেদিক যে ওষুধগুলো তৈরি হয়, তো এই বিভিন্ন ধরনের ওষুধ দেখতে পাওয়া যাবে। তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার বা বাঘের মতো বিলুপ্তপ্রায় জীবজন্তুরা এই বর্ষা বনে বেঁচে আছে। তাহলে বর্ষা বনের মধ্যে কিন্তু প্রচুর প্রজাতির, যে আমরা বললাম ওষুধ পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটা অনেক, এগুলো কি এখানে দেখতে পাবে? পাবে না। যখন বড় যে এলাকা, সেখানের মধ্যে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু একে আমরা ক্রমাগত ধ্বংস করে চলছি। কেন করছি? নিজেদের স্বার্থে। মানে আমরা তো এটা তৈরি করছি না, প্রথমে বলেছিলাম মাত্র 5%, জাস্ট জাস্ট 5% আমরা তৈরি করি, বাকি 95% ন্যাচারালি তৈরি হয়। বা সেই যে 95% ন্যাচারালি তৈরি হচ্ছে, ওটা আমাদের সহ্য হয় না, ওটা কাটার পেছনে আমরা লেগে পড়ি। কারণ কি? বড়লোক হতে হবে। তো তারপর কি বলছে, প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষা বন কাটা পড়ে। এরকম হারে বন ধ্বংস হতে থাকলে আগামী 10 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষা বন হারিয়ে যাবে। স্বাভাবিক। তুমি যদি একটা দুটো করে, তুমি মনে করলে আমি আজকে একটা কাটবো, একটা সময় তো গিয়ে মানে পুরো বনটাই, পুরো ফরেস্টটাই ধ্বংস হয়ে যাবে, তাই না? তো এটাই বলা রয়েছে যে আগামী 100 বছরের মধ্যে কিন্তু পৃথিবী থেকে প্রায় বর্ষা বনের পাট চুকে গেল। ওকে, তাহলে কি করতে হবে? তার জন্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এখানে তো বলে দিয়েছি জঙ্গলের কথা। হ্যাঁ, এবার বলছে বনের আগুন ও পরিবেশের ক্ষতি। তাহলে আমরা তখন কি বললাম, যে আদর্শ বন হতে গেলে কি কি লাগবে, তার উপকারিতা কি কি রয়েছে, আমরা কেন এই সম্পর্কে পড়ছি, তো এগুলো দেখলাম। তারপরে সেখানে কত ধরনের বন দেখলাম, আমাজন ফরেস্ট দেখেছি। এবার আমরা কি দেখবো, যে বনের আগুন। অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের কারণের জন্য বনের মধ্যে কি হয়, আগুন লেগে যায়। হুম। এবার সেটা হতে পারে যে মানুষের কারণে হতে পারে, মানে মানুষ ইচ্ছা করে করছে, বা এটা কিন্তু বেশিরভাগ ন্যাচারালি হয়ে থাকে। কারণ অনেক যেহেতু গাছপালা রয়েছে, অনেক কারণ রয়েছে। চলো কারণগুলো দেখা যাক। বনে আগুন লাগার ঘটনা ঘটলে তা সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেন স্বাভাবিক বাইরে যাবে? কারণ বনের মধ্যে তো, ফরেস্টের মধ্যে তো আর একটা গাছ নেই না, যে তুমি একটা গাছে জল দিলে ব্যাস কমে গেল আগুন লাগা। অনেক ভাই, গাদা গাদা গাছ রয়েছে, তো ওখানের মধ্যে তোমার স্বাভাবিক যে অনেকটা এলাকা জুড়ে ক্ষতি হবে, তুমি কন্ট্রোল করতে পারবে না, আউট অফ কন্ট্রোল চলে যাবে। স্বাভাবিক। ওটাই বলছে। অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে তা মানুষের নজরে আসে না, কারণ নানা কারণে বনে আগুন লাগে। এবার ধরে নাও, অত তো মানে গাছ রয়েছে, কোনো এক সাইডে কোথায় আগুন লেগে বসে রয়েছে, থোড়ি তুমি দেখতে যাবে? তাই না, দেখতে যাবে না নিশ্চয়ই। তো এবার ধরো যখন একটা জায়গা স্টার্ট হচ্ছে, তুমি ধরো না অন্য অপোজিট সাইডে রয়েছে, তখন তুমি জানবে না কোথায় লেগেছে। কিন্তু ওই যে এক কোণে একটা আগুনের টুকরো ছিল, মানে আগুন লাগা স্টার্ট করেছিল, ওটা তো পুরো ফরেস্টটাতে ছড়িয়ে যাবে না, তো একসময় গিয়ে পুরো ফরেস্টটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এইটা মানে দেখা আগে থেকে বুঝতে পারে, এটা কিন্তু একটু অসুবিধা হয়ে থাকে। তো নানা কারণে বনে আগুন লাগে। তাহলে কি কি কারণে আমাদের আগুন লাগতে পারে? 1 নাম্বার, অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা। তাহলে যখন অগ্নুৎপাত হয়, লাভা বেরোয়। এবার ধরুন এখানে একটা অগ্নুৎপাত হচ্ছে, এবার এখানে তোমার ফরেস্ট রয়েছে, গাছ, অনেক গাছপালা রয়েছে এখানে। তো এই লাভাগুলো এসে কি করছে, এখানের মধ্যে চলে এলো। তাহলে কি হচ্ছে, জ্বলন্ত লাভার সংস্পর্শে আমাদের এই গাছগুলো চলে এসছে। এবার এখানে ধরে না পুরোটা ফরেস্ট রয়েছে, এদিকেও ফরেস্ট রয়েছে। হ্যাঁ, তো এখানে ধরে না তোমার গাছপালা। তাহলে এখানে তোমার যদি যদি গাছপালা আসে, সেম এদিকেও তোমার এদিকে অনেক গাছ রয়েছে। এবার ধরো এখান থেকে লাভাগুলো আসলো। এবার এত বড় ফরেস্টের মধ্যে তোমার দেখা পসিবল না যে কোথায় আগুনটা লাগতে পারে। এবার যদি ধরো না এই একটা গাছে জাস্ট এটাতে আগুন লাগলো, আর কি বলেছিলাম যে বনের মধ্যে অনেকগুলো গাছ দেখতে পাওয়া যায় একসাথে ঘন, মানে একসাথে কাছাকাছি থাকে, তাই তো? তুমি আমাজনে বলো বা নর্মালি বলো, তো এই গাছটা থেকে স্বাভাবিক গাছটা চলে গেল, এও পাশেরটাকে জ্বালাবে, তার পাশেটা জ্বালাবে। এর ফলে কি হবে, যত এই সাইডে গাছগুলো ছিল প্রত্যেকটা কিন্তু তোমার পুড়ে যাবে। সেম একই প্রসেসে যদি এখানে লাভাটা নামিয়ে আসে, তাহলে এই গাছটা প্রথমে জ্বলবে, তার সাথে এটা জ্বলবে, তার পাশে আরো জ্বলবে, এভাবে কিন্তু পুরো ফরেস্ট, পুরো বনটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাই না? তো এটাই বলা রয়েছে এখানে, যে বনে আগুন লাগার ব্যাপারটা।
যে তাহলে অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা। তাহলে শুকনো গাছ যখন রয়েছে লাভার সংস্পর্শে এলো, নিজে তো জ্বলবে প্লাস তার পাশেরটাকে নিয়ে জ্বলবে, একটা ক্রমাগত প্রসেসে চলে যাবে। বজ্রপাত, হ্যাঁ, যেগুলো ক্যানোপি একদম উপরের লেয়ারে ছিল ওখানের মধ্যে যখন বজ্রপাত হবে, প্রবল বজ্রপাতে কি হবে না, একটা দেখো তো যে বাজ ফলার ফলে কি হয়, আগুন লেগে যায়। হুম, কারণ ওর মধ্যে ইলেকট্রিক থাকে। তো একটা গাছে ধরে নাও ক্যানোপির উপরের লেয়ার, এখানে একদম ধরে নাও উপরের দিকে, একদম উপরের দিকে টপ মোস্টে কি রয়েছে তোমার, একটা লেয়ার রয়েছে। এখানে তোমার একদম বাকিগুলো আঁকছি না, জাস্ট ক্যানোপিটা দেখছি, একদম উপরে রয়েছে। এবার এখানে থেকে তোমার বাজ পড়ছে, তাহলে এখানে কি হবে, এই গাছটা প্রথমে কিন্তু তোমার ওই বজ্রপাতের কারণে, যেহেতু ইলেকট্রিক থাকে, একদম দেখবে গাড়ির আয়না থাকলে সেখানে বেশি মানে চান্স থাকে যে আগুন লেগেছে, এরকম মানে রিফ্লেক্ট হয়ে যায়। তো এখানে কি হচ্ছে না, এবার এই গাছটা যেহেতু মানে এর মধ্যে বজ্রপাত হয়েছে, স্বাভাবিক এর তার পাশের গুলো মানে একটা যদি ক্ষতি হয় তার পাশ পাশ নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেই তোমার প্রবলেম দেখা যাবে। এখানে দেখো ছবি যেটা দেওয়া রয়েছে, এই দেখো প্রত্যেকটা, এখানে একটা বড় মানে একটা বড় ফরেস্ট ছিল, ওখানে দেখো একটা থেকে লেগে পুরো একদম দেখা যাচ্ছে না, পুরো চারিদিক কিন্তু জ্বলে গেছে। এবার এই গাছগুলো বাকি রয়েছে, এরাও আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে, একদম পুরো মানে যে ফরেস্ট খতম, খতম কাহিনী হয়ে যাবে। তো চলো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, তাহলে বজ্রপাত বোঝা গেল। বায়ু প্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে ঘষা লাগে। তাহলে যদি অনেক ধরনের হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো বাঁশ গাছ রয়েছে চারিদিকে দুটো, এখানে একটা বাঁশ গাছ, এখানে একটা বাঁশ গাছ, দুজনের মধ্যে কি হলো, ধাক্কা লাগলো, ফলে একটা কি হলো, তাপ উৎপন্ন, যেহেতু মানে ঘষা মানে এটা দিয়ে কাছে আসে, তাহলে কি হবে, এখানে তো একটা হিট তৈরি হবে, তার ফলে কিন্তু সেখান থেকে একটা আগুন লাগার চান্স থাকে ঘষা লাগলে। গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে, তাহলে ধরো দুটো পাথর গড়িয়ে আসছে, তাদের মধ্যে সংঘর্ষ হলো, তো তার ফলে কি হলো, সেখানের মধ্যে আগুন তৈরি হলো। এবার সেটা কি হবে, উপরের গাছগুলো ক্ষতি করবে না, বজ্রপাত বলো, গাছে গাছে ঘষা লাগা, বা তোমার লাভা সংস্পর্শ, এগুলো কিন্তু বড় গাছ এফেক্ট হতে পারে। কিন্তু এই যে কারণটা বললো, এটা দেখো যেগুলো নিচের দিকে রয়েছে বনের মেঝেতে, ওইগুলো কিন্তু এফেক্টেড হবে। তারপর বলছে কি, মানুষের নানাবিধ কাজ, বনের ভিতরে ধূমপান, রান্না করে ইত্যাদি, এটা হচ্ছে তোমার কারণ হতে পারে, ওয়ান অফ দা কজ, বাট খুব একটা মানে মারাত্মক না এগুলো কিন্তু। মোস্ট মানে সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি পাচ্ছে, ওকে। এবার এগুলো তো হতে পারে, ধরো নাও একটা সিগারেট খেলো, করে নিচে ফেলে দিল, সেই কারণে নিচে যে গাছ মানে বনের মেঝেতে যেগুলো ছিল ওগুলো এফেক্টেড হবে, এগুলো একটা কারণ হতে পারে। বনের মধ্যে রান্না করলে সেখান থেকে একটা হচ্ছে যে ধরে নাও যে কাঠ দেয় না, কাঠটা একটা বাইরে চলে এলো, তো সেখান থেকে ক্ষতি হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে কি কি কারণে আমাদের বনের মধ্যে আগুন লাগে, তো দাবানল যেটাকে বলা হয়ে থাকে। তো এই আগুন লাগার ফলে আমাদের কি কি ক্ষতি হয়, যে মানে দেখতে হবে যে কি কি কারণে আমাদের আগুন লাগছে, তো লাগছে, তাহলে আমাদের কি লাভ বলতে হবে। দেখো এইটা করার আগে তোমাদের এটা জানতে হবে, মানে আমি যেটা আগে বললাম যে আমরা কেন ফরেস্ট নিয়ে এত ভাবছি, কেন এত মানে পড়ছি। তো এখানে আমাদের যদি বলি যে আমরা বেঁচে থাকতে গেলে কি লাগবে, অবভিয়াসলি ফরেস্ট লাগবে, কারণ এখানে প্রচুর তোমার গাছ থাকে, প্রচুর গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। যদি পুরোটা তুমি ধরো তুমি একটা ভাবো যে এমন একটা পৃথিবী যেখানে কোনো গাছ নেই, মানে ভাবো, জাস্ট ইমাজিন করো, তো তখন কি হবে, সেখানে বেঁচে থাকতে পারবে তুমি, পারবে না। সেই উপরে গেলে যেমন হয় একদম অক্সিজেন মাস্ক নিতে হবে, তুমি ওরকম ভাবে অক্সিজেন মাস্ক নিয়ে কদিনই বা চলবে, হ্যাঁ তাই তো। তাহলে কি বলছে, তুমি এই যে ফরেস্ট যদি না থাকে তাহলে বাঁচতেই পারবে না, তারপর তুমি এমন একটা চ্যাপ্টার পড়ছো যেটা তোমাকে বাঁচতে হেল্প করছে। চলো তাহলে, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় দেখা যাক। বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, যেটা বললাম যে তুমি কিন্তু বন ছাড়া বাঁচতেই পারবে না। আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে CO2 এর ঘনত্ব বাড়তে থাকে, আর এর ঘনত্ব আর অক্সিজেনের ঘনত্ব, এখানে অক্সিজেন হবে, অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে, ফলে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাহলে আমরা তো এক নম্বর হচ্ছে অক্সিজেন মানে বাতাসে মানে বার করছি, আর আমরা কি করছি, সরি কার্বন ডাই অক্সাইড বার করছি, অক্সিজেন নিচ্ছি। এবার ধরো মানে আগুন লেগেছে, তখন কি হবে না, CO2 এর অ্যামাউন্টটা বেড়ে যাবে, তাহলে বাতাসের মধ্যে তখন কি CO2 একদম রাজ জ্বালাচ্ছে। এবার তুই বলো যে CO2 একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ঠিক আছে, এক্সেসিভ যখন হয়ে যাবে, যখন অতিরিক্ত জিনিসটা চলে আসবে, তখন কি CO2টাকে আমাদের ভালো হবে, হবে না নিশ্চয়ই। এই CO2 কি কাজ করে জানো, এটা না পরিবেশ থেকে যে আমাদের তাপ আসছে, হিট আসছে আমাদের পৃথিবীর মধ্যে, ওটাকে ধরে রাখে। এবার তুমি ধরো CO2 লেভেলটা বেড়ে যাচ্ছে, তার মানে কি বেশি পরিমাণে ওখানে
তাপটা সঞ্চয় করে রাখছে পৃথিবীর মধ্যে, এবং তার ফলে কি দেখা যাবে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং দেখা যাবে। এটা পরের পয়েন্টে রয়েছে, আমি বলছি। তাহলে 1 নম্বর বোঝা গেল যে আমাদের যদি বনে আগুন লাগে, ফরেস্ট মানে দাবানল হয়, তখন কি হবে, তাহলে CO2 লেভেলটা ইনক্রিজ হবে, একদম হাই লেভেল চলে যাবে, আর অক্সিজেনের লেভেলটা তোমার ডিক্রিজ হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট, বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। তাহলে বনের যে মাটি ছিল আর গাছের পাতা যে বৃষ্টিপাতটা হচ্ছে 50% তার কিন্তু নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, অতিরিক্ত মানে জলটা নিচে আসছে না, ফলে বন্যা কিন্তু হচ্ছে না। বনে বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতা সেই ক্ষমতা থাকবে না যে সে বৃষ্টির জলটাকে শুষে নেবে। তার ফলে কি হবে, বন্যার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাহলে এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি করছে। 1 নাম্বার, তুমি নিজে বাঁচতে পারবে না, কারণ তুমি ডিরেক্টলি সেখান থেকে অক্সিজেনটা পাচ্ছ না, একদম মানে ডিরেক্ট সম্পর্ক। তারপরে কি বলছে, আমি এটা বাদ দিলাম, সেকেন্ড পয়েন্টে আসো, যদি আমার মানে আগুন লাগে, দাবানল হয়, তখন কিন্তু তুমি আর কি বলছে 50% জল, হ্যাঁ, তোমার মানে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। এটা তুমি নিজে বাঁচতে পারছো, এটা তো প্রাকৃতিক ভাবে, তখন তুমি তার পাশে ধরে নাও একদম চারিদিকে বন্যা হয়ে ভর্তি রয়েছে, তখন কি হবে, তোমার এক সময় গিয়ে খাবার খেতে পাবে না, অনাহারে মানে মারা যাবে, এটাও কিন্তু তোমার মারা যাওয়ারই কারণ। হ্যাঁ, তারপর 3 নাম্বার দেখো, বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়, এবং দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিশে মিলে যাওয়ায় মানে জলদূষণ হতে পারে। তাহলে কি বলছে, যখন আমাদের গাছগুলো পুড়ে গেল, তখন কি হবে, ছবিটা কোথায় গেল, এই তো, এখানে প্রচুর 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 ছাই তৈরি হয়েছে, কারণ একটা ফরেস্টের মধ্যে একটা গাছ নেই, অনেক গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের ছাইগুলো এখানে তৈরি হয়েছে। এবার ধরে নাও আগুন তো কমে গেল, এবার বৃষ্টিপাত হলো, তারপর তখন কি হবে, তাহলে এই ছাইগুলো কিন্তু আমার জলের মধ্যে মিশছে, এবং জলের মধ্যে মেশার ফলে কি হচ্ছে না, জলদূষণ হচ্ছে। এবার সেই জলদূষণ হওয়ার ফলে কি, সেটা কিন্তু তোমারই ক্ষতি করছে। মানে তুমি ভাবো যে আমার আমার লাভের দিকটা দেখো, তো এটা কিন্তু তোমারই ক্ষতি করছে, মাছ তো ক্ষতি করছেই, সেটা তো তোমারই মানে ক্ষতি, যে মাছ খেতে পারবে না, এটা গেল, কিন্তু এটা কিন্তু ডিরেক্ট সম্পর্ক রয়েছে। নেক্সট কি বলছে, 4 নাম্বার, বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়, আর বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। তাহলে বনে আগুন লাগলে কি বলছে, বেশ কিছু প্রাণী থাকে যারা গাছে তখন ছিল, সেই মুহূর্তে ধরে নাও যে এই মুহূর্তে তো প্রচুর গাছ থাকে না, তো এখানে যে প্রাণীগুলো ছিল তারা তো তখনই মারা যাচ্ছে, আর যারা তখন মানে মানে ধরো এখানে নেই, তারা কি হচ্ছে না, একটা বনের মধ্যে, একটা ফরেস্টের মধ্যে বললাম প্রচুর প্রাণী থাকে, তারা কি হচ্ছে, তার আশ্রয়, তাদের বাড়ি কিন্তু হারিয়ে ফেললো, কারণ তারা কোথায় থাকবে এখন, তাই না? আর এত প্রাণী থাকলে কি হচ্ছে, বাসস্থান হারা হয়ে যাচ্ছে, নিজের বাড়ি আর পাচ্ছে না খুঁজে। ওকে, তাহলে তোমরা এখান থেকে কি দেখলাম এতটা পর্যন্ত, যে দাবানল জিনিসটা কি, বনে আগুন লাগাকে বলা হয়ে থাকে, এবং তার ফলে কি কি ক্ষতি হয়ে থাকে, এবং কি কি কারণে হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখলাম। চলো এবার নেক্সট দেখো, তোমাদের বইয়ে রয়েছে টুকরো কথার মধ্যে কি, 1910 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয়। দাবানলটি প্রায়, দেখো কত মানে মারাত্মক হয়েছে, 2 দিন স্থায়ী হয়েছিল। এই দাবানল নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তার মধ্যে 87 জন এই দাবানলের কারণেই মারা গিয়েছিলেন। কারণ এত পরিমাণ, ভাবো 2 দিন ধরে এই মানে ফরেস্টে আগুনটা জ্বলেছিল বনে, তো সেখানে যারা নেভাতে গেছেন তারাও কিন্তু, তাদের মধ্যে কিন্তু তোমার 87 জনের মৃত্যু, নট একটা নিশ্চয়ই কম সংখ্যা নয়, 87 জন, 87, তাদের কিন্তু মারা গিয়েছিলেন। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতেও এরকম দাবানলের ঘটনার প্রভূত ক্ষতি হয়েছে। পৃথিবী জুড়ে ঘটেছিল এরকম বন ধ্বংসের ঘটনাগুলি, জানার চেষ্টা করো, এটা তোমার দেখে না দরকার নেই। তাহলে এখান থেকে কি জানতে হবে, যে একটা দুটো ডাটা দেওয়া রয়েছে, যে এটা কোনো পরীক্ষার সম্ভাবনা নেই, তাও জেনে রেখো, যে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা দাবানল হয়েছে, তারপরে কত রয়েছে, 3 মিলিয়ন মানুষ কিন্তু সেখানের মধ্যে মারা গিয়েছিল, এবং কতদিন ধরে, 2 দিন ধরে কিন্তু সেটা স্টে করেছিল। হ্যাঁ, এবার আছে তোমার, তাহলে এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, দেখো একটা করা যাক, যে বন কি, তার থেকে আমরা কি কি উপকার পাচ্ছি, তার হচ্ছে যে কি কি কারণে ক্ষতি হচ্ছে, আগুন লাগছে কিভাবে, কি কি কারণে আমরা হচ্ছে তাকে প্রিভেন্ট করছি, কি হয়েছে না দেখলাম। এবার আমরা কি করছি না, বন কেটে ফেলা পরিবেশের ক্ষতি, যেটা এখন রিসেন্টলি খুব বেশি হচ্ছে। কারণ তুমি দেখো তোমার বাড়ির চারপাশে, তুমি যখন ছোট ছিলে
আর তুমি যখন বড় হয়েছে, এখন এইটা পড়ছো, তার মাঝে দেখবে তোমার বাড়ির চারপাশে অনেকগুলো গাছপালা কাটা হয়েছে। তুমি যে স্কুলে পড়ছো, স্কুলের পাশে গাছ ছিল, এখন আর তা নেই। তুমি ফরেস্টের কথা বাদই দাও, তোমার চারপাশের গাছটাই কিন্তু তুমি এখন কাটা পড়ে যাচ্ছে, তাই না? সেখানে কি হচ্ছে না, কেটে নতুন বাড়ি তৈরি হচ্ছে। কেন? কারণ জনসংখ্যা বাড়ছে, পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, তো সেখানে থাকার জন্য ঘর বাড়ি প্রয়োজন। ঘর বাড়ি প্রয়োজনের জন্য কিন্তু তোমরা কি করছো, পরিবেশকে ধ্বংস করছো, তাই তো? ওটাই তো করা হচ্ছে এখন রিসেন্টলি। তো এটাই বলা হচ্ছে যে আমরা যে বন কেটে ফেলছি এবং পরিবেশের ক্ষতি করছি, সেটা কিভাবে করছি, এগুলো কি জানা হবে, বাট করা হবে কতটা দেখা যাক। মানুষ তার নানা প্রয়োজনে জমির অত্যাধিক চাহিদা, গৃহ নির্মাণ ইত্যাদি। তাহলে জমির অত্যাধিক চাহিদা মানে কি, বেশি পরিমাণে আমার জমির দরকার, বেশি পরিমাণে সেখানে মানে ক্লিন করে আমি চাষ করব সেখানের মধ্যে। হ্যাঁ, তারপরে গৃহ নির্মাণ করব, আমার ফ্যাক্টরি বানাবো, বাড়ি তৈরি করব। এই কারণে কিন্তু মানুষ কি করছে না, কোনো জমিতে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা গাছপালার অপসারণ বা কেটেই চলেছে। তাহলে এই জমিতে জমি না কাটে, গাছপালা না কাটে, তাহলে কি করবে, সেখানের মধ্যে বাড়ি তৈরি করতে পারবে না। তাহলে মানুষ তার চাহিদার জন্য কিন্তু তোমার ওই কি করছে না, গাছপালা কেটে স্টার্ট করেছে। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ প্রায় একর একর বন কেটে ধ্বংস করছে। তাহলে কি বলা হচ্ছে, মানুষ তার প্রয়োজনে বাড়ি বানানোর জন্য, অত্যধিক চাহিদার জন্য কি করছে না, অনেক কিন্তু বন কাটা স্টার্ট করেছে। তো এবার কি বলছে, এবার দেখা যাক যে এর ফলে কি কি সমস্যা হতে পারে। বাদ দাও সমস্যার কথা, তুমি তো নিজেই বুঝতে পারছো যে প্রচুর প্রবলেম হবে। কারণ যেখান থেকে আমরা এত উপকার পাচ্ছি, তুমি তাকেই ধ্বংস করছো। মানে এর তোমাকে বলছে, মানে বলে করছে না যে আমি তো উপকার করছি, তা তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো যে কিছু তো করছে না, আমি তো বেশ বিন্দাস আছি। যখন শেষ হয়ে যাবে না, তখন বুঝতে পারবে যে এটা তোমার কতটা উপকার করেছিল। ওকে, তো দেখো কি কি প্রবলেম হবে। তাহলে সমস্যা 1 নম্বর কি বলা হচ্ছে, মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উপড়ে ফেলা হয়, তবে তবে যে মাটির কণাগুলো গাছের মূল আঁকড়ে ধরে থাকে তারা আলাদা হয়ে যায়, এবং তারপর জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়ে যায়। বৃষ্টির ধারায় সেই মাটি সহজে ধুয়ে চলে যায় এবং নিচের পাথর বেরিয়ে আসে। ফলে সেখানে তখন আর কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ঘটতে থাকলে সেখানটা কি হবে, মরুভূমি পর্যন্ত সৃষ্টি হতে পারে। তাহলে এখানে কি বলা হচ্ছে, তুমি ধরে নাও গাছ কাটছো, একদম মানে গাছ কি করছে না, গাছ তো একা বসে নেই না, সে মাটিটাকে ধরে রেখেছে। তো এবার সেই গাছে যদি মাটিটা ধরে কম যে লেভেলের মাটিগুলো রয়েছে, তার মূল রয়েছে নিচে, তো তুমি নিশ্চয়ই কি করছো, যখন গাছটা তুলবে শিকড় সমেত ছিঁড়ে নিলে, তার ফলে কি হবে, এই মাটিটা যে একদম দেখুন, মানে একদম চারা গাছগুলো একদম তুলে দেখো কোনোদিনও, একটাই জাস্ট দেখার জন্য। কি বলা হচ্ছে, দেখবে সেখানের মধ্যে অনেকগুলো মাটিকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে। এবার এখানটা কি হলো, তখন আলগা হয়ে গেল না, যতটা এলাকা জুড়ে ছিল মানে ওই পাটটা আলগা হয়ে গেল, ঝুরঝুর হয়ে গেল। এবার এখানের মধ্যে ধরো নাও গাছটা তুমি কাট করে নিয়েছো, কাঁচি দিয়ে কাটছো না, জাস্ট দেখালাম। তো এখানের মধ্যে যখন বৃষ্টি হবে তখন কি হবে, এখানে মানে মাটির একটা মানে মাটিরও তুমি পরে পড়বে, ক্লাস 9-এ আছে যে বিভিন্ন লেয়ার থাকে। তো এখানের মধ্যে কি হবে, নিচের দিকে হচ্ছে অনেক শিলা রয়েছে, পাথর রয়েছে। এবার এই যে পাটটা ছিল, এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে না, এখানের মধ্যে তোমার ওই হালকা পাটটা মাটি ধুয়ে যাচ্ছে, এবং এই যে পাথরের পাটটা ধুতে ধুতে ধরে না এই পাটটা শেষ। তো এই পাটটা কি হচ্ছে তখন তোমার এখানের মধ্যে শুধু দেখতে পাবে যে বালি কাঁকড় এসব পড়ে রয়েছে, এবং এসব পড়ে থাকার ফলে নতুন কোনো গাছ তৈরি হতে পারছে না, এবং সেখানটা কিন্তু তোমার মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। এটাই বলেছে, দেখো simple। তাহলে এটা 1 নম্বর ক্ষতি গেল। সেকেন্ড কি বলছে, বন কেটে ফেললে ওই অঞ্চলের মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারে না, ফলে মাটির নিচে জলের স্তর কমতে থাকে। তাহলে মাটি কি করছে না, এই সরি, বনের যে এগুলো ছিল, মূলগুলো ছিল, সেগুলো কি করছে, যে ওই অঞ্চলের মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারছে না। তাহলে বনটা কি করছে, মাটিকে আঁকড়ে রেখেছে, মাটি বৃষ্টির জল ধরে রেখেছে, এবং তার ফলে কি হচ্ছে, মাটির নিচের স্তরে জলের লেভেলটা ঠিক ছিল। তো তুমি একদম মূল থেকে একদম রুট থেকে তাকে বাদ দিয়ে দিয়েছো, তাহলে মাটিরও ক্ষতি হচ্ছে করছো, প্লাস তোমার কিন্তু যে জলের মানে লেয়ারটা ছিল ভেতরে, যে জলস্তর ছিল, ওটাকে কিন্তু ক্ষতি করছো। প্রত্যেকটা দিকে তোমার ক্ষতি হচ্ছে। 3 নম্বর, বন ক্রমশ কাটতে থাকলে CO2 শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে। তাহলে গাছ কি করছে, আমাদের ভালো কাজ করছিল, কিন্তু আমাদের তো ভালো জিনিস সহ্য হয় না। তো আমরা কি করলাম, গাছ কাটতে স্টার্ট করে দিলাম, বন কাটতে স্টার্ট করে দিলাম। তার ফলে কি হবে, এই যে গাছ উপকার করছিল না, আমাদের CO2 নিচ্ছিল, অক্সিজেন দিচ্ছিল, এটা আমাদের পছন্দ হয়নি। তাহলে কি হলো, CO2 অ্যামাউন্টটা বাড়তে স্টার্ট করলো, কারণ তুমি তো গাছ কাটতে স্টার্ট করেছো ভাই, তো বাড়বে এটা। বাতাসে CO2 এর পরিমাণ বেড়ে গেলে পরিবেশ গরম হয়ে যাবে। এইটাই আমি বলছিলাম এক্সাক্ট, যে আমাদের গাছ, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো,
যে গাছ রয়েছে, গাছ কি করছে, CO2টাকে শোষণ করছে, অক্সিজেনটাকে দিচ্ছে। এই CO2 অ্যামাউন্টটা যদি তুমি গাছ কাটতে 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 স্টার্ট করে দাও, CO2 অ্যামাউন্টটা কি হবে, বেড়ে যাবে। কারণ তাকে নেবার মতো তো কেউ নেই। তুমি তো, আমরা তো আর মারা যাচ্ছি না, আমরা তো রয়েছি, আমরা তো CO2 বার করবোই। কিন্তু যে CO2 নিচ্ছিল সে কিন্তু কমে যাচ্ছে। তাহলে CO2 নেবার লোক নেই, কিন্তু মানে এই সরি অক্সিজেন দেবার লোক নেই, মানে অক্সিজেন যে গাছটা প্রোভাইড করছে, গাছ এখন নেই তো অক্সিজেন দিতে পারছে না। আর CO2 যে আমরা মানে দিচ্ছি গাছকে, তো গাছ তো আর নেই, CO2 কে নেবে। তার ফলে কি হচ্ছে, CO2 অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে। এই CO2 কাজ প্রধান কি বললাম, যে যে বাতাস থেকে মানে আমাদের পৃথিবীতে যে মানে গরম মানে সূর্যের আলোটা আসছে, তাকে এখানের মধ্যে ধরে রাখছে, ফলে আমাদের কি হচ্ছে না, হিট আমাদের পৃথিবীর মধ্যে স্টে করছে। এবার এটাও দরকার, তুমি এমনটা ভেবো না যে CO2 এই যে হিটটাকে নিচ্ছে বলে খুব ক্ষতি করছে। এটা যদি না হতো না, মেরু অঞ্চলে পরিণত হয়ে যেত আজকাল পৃথিবী। তো এটা দরকার, বাট কি বললাম, প্রত্যেকের লিমিট থাকা দরকার। যে লিমিট ক্রস করতে স্টার্ট করেছো, তার ফলে কি হবে, পৃথিবীর মধ্যে একদম হিট, প্রচুর পরিমাণে গরম দেখা যাবে, বিশ্ব উষ্ণায়ন যাকে বলা হচ্ছে, বা গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, কোথায় গেল, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল মানে বিশ্ব, ওয়ার্মিং উষ্ণায়ন। অতিরিক্ত গরমে জলচক্র, মেঘ থেকে বৃষ্টি, বরফ ব্যাহত হয়। প্রথম থেকে বলে আসছি, জলচক্র ব্যাহত হবে, তোমার গ্লোবাল ওয়ার্মিং দেখা যাবে, আর বাদে তুমি তো বাঁচতেই পারবে না। বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটে, ফলে খরার ও বন্যার সম্ভাবনা বাড়ে। তাহলে কোথাও দেখবে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, কোথাও বৃষ্টিপাত হচ্ছেই না। তাহলে কি হচ্ছে, মানে মানে ধরে নাও যেখানকার মাটি, ওই যে বললাম প্রথমে একটা বলেছিলাম মনে আছে, যে মাটি নষ্ট হয়ে গেছে, ফলে মাটি জল শোষণ করতে পারছে না। জল শোষণ না করতে পারলে কি হচ্ছে, সেটা গড়িয়ে গড়িয়ে বেশি পরিমাণে জল পাওয়া যাচ্ছে, ফলে বন্যার সৃষ্টি হচ্ছে। আর এই জায়গায় কি হচ্ছে না, খরা তৈরি হচ্ছে, কারণ ওদের গাছ কাটছে, জলচক্র নষ্ট হচ্ছে, ফলে বৃষ্টি মানে জলীয় বাষ্প উপরে যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, একদম মানে যাচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে। তাহলে এগুলো তোমার গেল কি ক্ষতি। তারপর কি বলছে, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তার বাসস্থানের জন্য ব্যবহার করে। এ ধরনের বনাঞ্চল ধ্বংস হলে এই প্রজাতি বিলুপ্ত হবার, এক্সটিনশন হবার সম্ভাবনা এবং জীব বৈচিত্র্য হ্রাস পায়। তাহলে এখানে কি হয়েছে না, প্রচুর পরিমাণে দেখো বন কেটে একদম ধ্বংস করে দিয়েছে। এখানে নিশ্চয়ই অনেক গাছ, অনেক প্রাণী বাস করতো, তারা তাদের বাসস্থান হারাচ্ছে। যেখানে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু তোমার জন্য ক্ষতি করছে, কারণ একটা ফরেস্টের মধ্যে অনেক গাছ থাকে, অত গাছ কাটলে এখানের মধ্যে তো ক্ষতি হবে না। তাহলে প্রাণীদের ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানে বলতে গেলে কোনো লাভ তো নেই, প্রত্যেকটা দিয়ে ক্ষতি হচ্ছে। তাহলে এতক্ষণ কি দেখলাম যে বন কাটলে আমাদের কি কি প্রবলেম হয়। এবার তোমরা কিন্তু আমরাই কিন্তু এর হচ্ছে সলিউশন বার করতে পারি, যে কিভাবে আমাদের বন বাঁচানো সম্ভব, তাই তো। তাহলে তখন স্যাড চলছিল অনেক, এবার চলো যে নিজের ক্ষতি নিজেকে প্রিভেন্ট কিভাবে করতে পারি আমরা। 1 নাম্বার, বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা। এটা তো প্রাইমারি কারণ, প্রধান কারণ, যে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে, কারণ আমরা তো ইচ্ছা করে তো গাছটা কাটছি না, নিজেকে বাড়ি বানানোর জন্য। তারপর কি বলছে, গাছ পোতা ও নতুন নতুন বনাঞ্চল তৈরি করা। এটা বলছে তুমি যে ন্যাচারালি হচ্ছিল সেটা তো হচ্ছেই, বাট তুমি তাতে হেল্প করো, তুমি যাতে গাছ লাগাও, মানে অ্যাটলিস্ট একটা গাছ লাগাও। কারণ তুমি তো আর মানে ফরেস্ট তৈরি করতে পারবে না, তুমি একটা গাছ লাগাও, তোমার পাশের একজন লাগাবে, বন্ধু, এবার বাড়তে থাকবে। বনে আগুন লাগার সম্ভাবনা কমানো এবং বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা। তাহলে পশুচারণ নিয়ন্ত্রণ করা কেন বলছে, যে যখন অনেক বেশি পশু সেখানের মধ্যে যাবে, নিচের লেয়ার একদম বনের মেঝেতে যে ছিল বা তার উপরে যেগুলো ছিল, সেগুলো তো মানে নষ্ট করে দেবে না। তো আবার এমনটা নয় যে একদম পশুদেরকে খাওয়ানো যাবে না, এমন নয়, কারণ তারা খাবে আবার বাড়বে, ঠিক আছে, বাট নিয়ন্ত্রিত, প্রত্যেকটা কি বলেছি, লিমিট থাকা দরকার। তো প্রত্যেকটা কি করতে হবে, নিয়ন্ত্রণে করতে হবে। নাম্বার 4 কি বলছে, বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো। যদি তুমি পরিণত গাছটা না কাটো, ওই গাছটা বড় হয়ে গেছে, শুকনো হবে, ফলে ঘষা লেগে আগুন লাগার সম্ভাবনা থাকবে। হুম। তা যখন দেখছো গাছটা একদম একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে, আর বাড়বে না, তখন তুমি গাছটা কেটে ফেলো, কোনো দরকার নেই। তারপরে কিন্তু কেটে ওই রেখে দিলে ওটা না, তার জায়গায় অন্য গাছ লাগাও, সেম গাছ, বা অন্য হচ্ছে যে গাছ লাগাতে পারো মানে লাগাও, ওই কেটে রেখে দিও না। বনের গাছে কোনো রোগের আক্রমণ হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাভাবিক, যদি তুমি মানে ঠিকঠাক না ব্যবস্থা নাও, তাহলে তো সেখানের মধ্যে হচ্ছে তোমার পোকা লেগে হোক, যা করে গাছটা মারা যাবে। তাহলে তোমার কি করতে হবে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের প্রধান 2টি বনভূমি হলো উত্তরবঙ্গের বনভূমি ও সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বনভূমি। এই সুন্দরবনের ম্যানগ্রোভস, কেউ সুন্দরবনে গেছে কোনোদিনও, হয়তো অনেকের বাড়ি হতে পারে। তো সুন্দরবনের যে ম্যানগ্রোভস রয়েছে, এখানের মধ্যে দুটো ভাগ রয়েছে, পরে দেখছি। উত্তরবঙ্গের উঁচু পাহাড়ি অঞ্চলে
8,000 ফুটের উপরে ও ডুয়ার্স এবং তেরাইয়ের বন দেখা যায়। তাহলে উত্তরবঙ্গে কি বলছে, যে পাহাড়ি এলাকা রয়েছে এবং ডুয়ার্স এবং তেরাইয়ের বন দেখা যায়। বর্তমানে পরিবেশের নানান পরিবর্তন ও মানুষের নানাবিধ কার্যাবলীর ফলে ওই বনগুলির কিছু সংকট তৈরি হয়েছে। তো কি কি কারণে আমরা দেখে নিলাম যে কি কারণে এই আমাদের ফরেস্ট একদম পরিবেশের সংকট, বনের সংকট দেখা যাচ্ছে। তো সেই ওই কারণে কিন্তু এই এলাকার বনগুলোর মধ্যেও প্রবলেম দেখা যায়। তারপর কি বলছে, উত্তরবঙ্গের বনভূমির সংকট। তাহলে এবার আমরা চলে যাই একটু উত্তর দিকে। উত্তর দিকে কি কি কারণে বনভূমির সংকট দেখা যায় দেখো। উত্তরবঙ্গে ডুয়ার্স এবং তরাইয়ে বনভূমিতে শাল, গামার, উদাল, খয়ের, শিশু, আমলকি এবং উঁচু পাহাড়ের ঢালে রোডোডেনড্রন, পাইন প্রভৃতি নানা গাছ চোখে পড়ে। তাহলে এগুলো জাস্ট গাছের নাম দেওয়া রয়েছে যেগুলো উত্তরবঙ্গে দেখা যায়। আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশ থেকে ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপির বন তৈরি করা হয়েছে। ডুয়ার্স এবং তরাইয়ে এরকম অনেক জায়গায় মানুষের তৈরি শাল বা সেগুনের বন আছে। মানুষের তৈরি এসব বন প্রাকৃতিক বনাঞ্চল কেটেই তৈরি হয়েছে। তাহলে চা বাগানের জন্য প্রাকৃতিক বনাঞ্চল অনেকটা সুপরিচিত। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই জায়গাগুলোতে মানুষ একটু প্রাকৃতিক বনাঞ্চল কেটে নিজের প্রয়োজনে কিন্তু কিছু গাছ লাগিয়েছে। তো ভালো কাজই করেছে না, নিজের প্রয়োজনে তো কিছুটা গাছ তো লাগাচ্ছে। এবার সেটা দেখো, ধুপি যেটা বাইরে থেকে এনে লাগিয়েছে, এটা রয়েছে জাস্ট একটা ইনফরমেশন। উত্তরবঙ্গে বনভূমি সংলগ্ন চা বাগান কিংবা অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি এলাকায় ঘুরলে প্রায়ই চিতাবাঘ হানার কথা শোনা যায়। হ্যাঁ, এবার চলে আসছে মানুষের সাথে পশুর কি সংঘাত, তাদের মধ্যে যুদ্ধ। কি বলা হচ্ছে, উত্তরবঙ্গে তাহলে সংলগ্ন অঞ্চলে কি অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি। হ্যাঁ, কেন চিতাবাঘ হানা দেবে, কেন দেবে না এটা বলো। কারণ ওখানের মধ্যে তুমি কি করছো, গাছ কাটতে স্টার্ট করেছো, ফলে তারা মানে তাদের বাসস্থান তো হারিয়ে ফেলছে না। তো তারা স্বাভাবিক যে তোমার কাছে আসবে, ওই কাছাকাছি এলাকাগুলো হানা দেবে, নর্মাল। প্রাকৃতিক খাদ্যের অভাবে চিতাবাঘের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে গেছে। এদের প্রাকৃতিক খাদ্য হলো নানা ধরনের তৃণভোজী প্রাণী, ছোট হরিণ, বুনো ছাগল, খরগোশ, বুনো মোরগ, ময়ূর। আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের পর এরা জঙ্গলের ধারে গ্রামের সীমানা থেকে প্রায় ছাগল, গরু, মোষের বাচ্চা, হাঁস, মুরগি, কুকুর ধরতে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তাহলে এরা কিন্তু তোমার প্রথমে ক্ষতি করতে যায়নি, তুমি কিন্তু এরা নর্মালি দেখো বনে যেগুলো ছিল, ও হরিণ তোমার বাড়ির পাশে পাওয়া যায় না, তুমি তাকে পোষো না হরিণকে নিশ্চয়ই, ওরা বনের মধ্যে রয়েছে, এদের একটা খাদ্য শৃঙ্খল রয়েছে, পরে পড়বে খাদ্য শৃঙ্খল সম্পর্কে। তো ওরা মেনটেন করে ওদের নিজেদের মধ্যে চলছিল, কিন্তু সেই খাদ্য শৃঙ্খলের গর্ব তোমরা করে দিয়েছো। তো সেজন্য কি করছে, এখান থেকে এসে কি করবে, গরু, মোষের বাচ্চা, হাঁস, মুরগি, এগুলো কিন্তু কে খাচ্ছে, চিতাবাঘ খাওয়া স্টার্ট করেছে। কারণ তুমি তাদের নর্মাল খাবার, এই বুনো মোরগ, ময়ূর, এর ময়ূর তোদের পোষো না, না ওরা ঠিক ওদের কাজ করছিল, কিন্তু আমরা তো মাঝ থেকে এসে মানে বিগড়ে দিচ্ছি, তো আমাদের দোষ সেটা। তো সেজন্য কি করছে তারা, যে সামনে গ্রামাঞ্চল ছিল সেখানের মধ্যে হানা দিল। এর সামগ্রিক পরিণত হলো চিতাবাঘ মানুষের সংঘাত। তাহলে এবার কি হলো, মানুষ চিতাবাঘকে মারতে স্টার্ট করলো। মানে দেখো, তুমি স্টার্ট ছিল মানে ফরেস্ট থেকে, বন থেকে, সেখান থেকে কার ক্ষতি হলো, চিতাবাঘের ক্ষতি হলো। মানে চিতাবাঘের ক্ষতি হওয়ার ফলে সেটা বাইরে এলো। এবার চিতাবাঘের সাথে মানুষের সংঘাত হলো, তাহলে চিতাবাঘকে মানুষ মারতে স্টার্ট করবে, কারণ ও তো এসে ক্ষতি করবে আমাদের, না খেয়ে নিতে পারে। তো এবার যখন চিতাবাঘ নষ্ট করছে, আবার আবার অনেক ক্ষতি হবে, কারণ খাদ্য শৃঙ্খল নষ্ট, মানে প্রত্যেকটা জিনিস ক্ষতির দিকে এগোচ্ছে। চা পাতা তুলতে গিয়ে ঝোপঝাড়ে থাকা চিতাবাঘের আক্রমণের মুখোমুখি হচ্ছে চা শ্রমিকেরা। তাহলে চা তুলতে গিয়ে সেখানে চিতাবাঘ বসে রয়েছে, ফলে কি হচ্ছে, তাদের মধ্যে সংঘাত হচ্ছে। মানুষ কি করবে, একটা গুলি মেরে চিতাবাঘকে উড়িয়ে দিল, তাহলে কি হবে, খাদ্য শৃঙ্খল যেটা বললাম একটা শৃঙ্খলে চলে, যে চিতাবাঘ মানে প্রত্যেকে, যে এই যে বললাম বাঘ হরিণ খাচ্ছে, এটা কিন্তু খারাপ না, মানে খাচ্ছে হরিণে ঠিক আছে, বাট হরিণ তো কাউ খাচ্ছে, এরকম খাদ্য শৃঙ্খল যেটা বলছিলাম। অনেক সময় বিষ প্রয়োগে বা মরণ ফাঁদ তৈরি করে চিতাবাঘদের মেরে ফেলা হচ্ছে। এবার তো বাঘ মারবে, স্বাভাবিক না, মানুষ তো কখনো তার নিজের ক্ষতি করতে চাইবে না, তো কার ক্ষতি করবে, বাঘেরই ক্ষতি করবে। তাহলে বাঘ মারতে স্টার্ট করলো। গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল ও জলার তৃণভূমি আয়তনে ক্রমশ সংকুচিত হয়ে আসতে থাকায় মানুষের বসতি বেড়ে উঠতে থাকায় উত্তরবঙ্গের বনভূমিতে থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠছে। এবার যেগুলো তোমার হচ্ছে আগেকার জীব ছিল, মানে খুব রেয়ার পাওয়া যাবে সেগুলো, চিতাবাঘ খুব রেয়ার পাওয়া যাবে, একশৃঙ্গ গন্ডার খুবই একদম অল্প পাওয়া যাবে, কারণ এদের সাথে মানুষের সংঘাত হচ্ছে, মানুষ তাকে মারবে, তো এখন কমে যাবে না। এখন কটা দেখতে পাবো, এই চিড়িয়াখানাতে গেলেও এখন দেখতে পাওয়া যায় না, ঠিক। বন বন কেটে হাতি যাতায়াতের পথে রেল লাইন বসানোয় ও জনবসতি গড়ে ওঠায় উত্তরবঙ্গের বনভূমির আরেক সংকট হলো মানুষ আর হাতির সংঘাত। তাহলে হাতি যে রাস্তায় চলছিল, তুমি সেখানে কি করলে, গাছ কেটে দিলে, রেল লাইন তৈরি করে দিলে, কারণ আমাদের যাতায়াতের সুবিধা হবে তাই জন্য। তো হাতি তো দোষ নেই, সে কি করতো, যে একটা রাস্তায় যেতাম যাবে, তাহলে পরে কি হবে, দেখো হাতি যে নর্মাল রাস্তায় যাচ্ছে, তুমি সেখানে রেল লাইন তৈরি করে দিলে,
হাতি তো রেল লাইনে কাটাও পড়বে, কারণ সে তো জানে না যে এখানে রেল লাইন হয়েছে কি কি হয়েছে। সে নর্মাল যাচ্ছে, তুমি সেখানে মাঝখানে একটা ব্যারিয়ার করে দিলে, তো সেখানে নিশ্চয়ই হাতি মারা যাবে। দেখো, এটাই বলছে পরের লাইনে, উত্তরবঙ্গে ইদানিং ট্রেনে কাটা পড়ে অনেক হাতিও মারা যাচ্ছে। বর্ষার শুরুতে ভুট্টা ফলার সময় আর শীতের শুরুতে ধান পাকতে শুরু করলে হাতির চলাচল অনেকটা বেড়ে যায় এবং হাতির দল তখন নানা দিকে ছড়িয়ে পড়ে, ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত শুরু হয়ে যায়। মানুষের সাথে বাঘের সংঘাত হবে আর হাতির সংঘাত হবে, আর মানুষের সাথে যে সংঘাত করতে আসবে সেই পশুটাই মারা যাবে। এবার মানুষ হাতি মারতে স্টার্ট করবে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে শাল সেগুনের অরণ্য দেখা যায়, সেখানেও প্রায় দলমা পাহাড় থেকে হাতিরা নেমে আসে, আর জঙ্গলে ফিরে না গিয়ে জনবসতি এলাকায় দীর্ঘ সময় থাকার ফলে এরকম সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা? মানুষ আর হাতির মধ্যে সংঘাত, যেটা আমরা বাঘের দেখলাম এবার হাতির সাথে হচ্ছে। সেম, মানে তোমার ক্ষতি, তারপরে তোমার বনের পশুদের মধ্যে ক্ষতি, প্রত্যেকের ক্ষতি। তাহলে এটা কি দেখলাম আমরা? কমপ্লিট হলো আমাদের উত্তরবঙ্গের বনভূমির সংকট কি কারণে হচ্ছে পাহাড়ি এলাকায়। এবার দেখো, তাহলে পাহাড় থেকে একটু নেমে এসে চলো একটু সুন্দরবনের দিকে ঘুরে আসি। তাহলে কি বলছে, ম্যানগ্রোভ বনভূমি এবং বর্তমান সংকট। তাহলে পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গের দেখা গেল সংকট কি হচ্ছে। এবার হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবন এলাকা। তো কি বলছে দেখো, পশ্চিমবঙ্গে দক্ষিণ দিকে, তাহলে উত্তর থেকে একদম নিচে চলে আসছে দক্ষিণে, দক্ষিণ দিকে জোয়ার ভাটা প্লাবিত অঞ্চলে শ্বাসমূলযুক্ত যে বিশেষ উদ্ভিদ সমষ্টি চোখে পড়ে তারা মিলেমিশে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন তৈরি করেছে। এই বনের উদ্ভিদেরা বেঁচে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে, কারণ ম্যানগ্রোভ এলাকাটা খুবই লবণাক্ত এলাকা, প্রচুর লবণ দেখা যায়। তো সেখানে তাদেরকে কি বলেছিলাম, বেঁচে থাকতে হবে। তো বেঁচে থাকার জন্য নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করতে হবে, তাই তো? তো তারা কি করেছে দেখো, এই বনের বাইন পশুর কেওড়া, গরান প্রভৃতি উদ্ভিদের নিচের অংশ জোয়ারের সময় দিনে দুবার জলে ঢেকে যায়। তাহলে এদের যে মূলটা মাটির নিচে থাকবে, ওই মূলের মধ্যে দিনে দুবার করে জোয়ারের জল আসছে, যেটা নোনতা হবে। মাটির সূক্ষ্ম ছিদ্রগুলো কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই এসব উদ্ভিদের মূল থেকে মাটির উপরে মূলের মতো অংশ অসংখ্য শ্বাসমূল বার হয়। হ্যাঁ, দেখো এখানের মধ্যে এই যে গাছগুলো রয়েছে, এদের যে মূল, এটা কিন্তু মাটির নিচে নেই, এগুলো কি রয়েছে মাটির উপরের দিকে। দেখো এই দেখা যাচ্ছে এগুলো, ওই যে এগুলোকে কি বলা হচ্ছে, শ্বাসমূল। কেন বলা হচ্ছে? শ্বাস নেওয়ার জন্য এগুলো উপরের দিকে উঠে এসেছে। ওকে, তাহলে নিচে দিকে কেন নেই? কারণ এখানে যেহেতু লবণাক্ত মাটি রয়েছে, প্রচন্ড দুবার ধরে দিনে জোয়ার হচ্ছে, তো সেখানের মধ্যে কিন্তু কি শ্বাস নেওয়া পসিবল হচ্ছে না, তাই জন্য কি হচ্ছে, এদের মূলগুলোকে উপরের দিকে তুলে নিয়েছে, যাকে আমাদের শ্বাসমূল বলা হচ্ছে। তারপর কি বলছে, তাহলে এখানের মধ্যে কি রয়েছে, শ্বাসমূল। হ্যাঁ, দুটো এটা ইম্পর্টেন্ট, একটা শ্বাসমূল, একটার পর ঠেসমূল, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। শ্বাসমূল কাদের দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে দেখা যায়। আবার কোনো ম্যানগ্রোভ যাতে জোয়ার ভাটার স্রোতের টানে উপড়ে না যায়, তার জন্য ঠেসমূল বের করে। গর্জন গাছের এটি ভালোভাবে চোখে পড়ে। তাহলে গর্জন গাছের মধ্যে কি দেখা যায় আমাদের? ঠেসমূল দেখা যায়। এই ফটোর মধ্যে দেখতে পাওয়া যাবে ঠেসমূল। দেখো ঠেস দাঁড়িয়ে রয়েছে একদম, মানে গাছটা উপরে উঠে গেছে, আর তার উপরে এটা মাটির লেভেল, গাছটা এখানে রয়েছে, সেখান থেকে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো এখানে ঠেস দিচ্ছে, ঠেসমূল। আর শ্বাসমূল গুলো কি করছে? নিজেদেরকে বাইরে বার করছে, শ্বাসমূল মাটির নিচ থেকে উপরে চলে আসছে। তো এখানের মধ্যে কি বলছে এখন, কোথায় গেল, এটি ভালোভাবে চোখে পড়ে। আবার গর্জন, গরান, কাঁকড়া প্রভৃতি উদ্ভিদে বংশ রক্ষার তাগিদে পাকা ফল মাটিতে পড়ার আগে তার মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায়। শিশু উদ্ভিদটি যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে, তার জন্য বিশেষ অবস্থা দেখা যায়। তাহলে এখানের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ছিল জিনিস বললাম, একটা শ্বাসমূল, একটা হচ্ছে তোমার ঠেসমূল। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদেরা অনবরত আরেকটি সমস্যার সম্মুখীন হয়। কি বলছে, জোয়ারের সময় সমুদ্রের নোনা জল সরাসরি খাড়ির মধ্যে প্রবেশ করে। 1000 গ্রাম সমুদ্রের জলে প্রায় 30 থেকে 38 গ্রাম লবণ থাকে, যা স্থলভাগের উদ্ভিদরা সহ্য করতে পারে না, কারণ অতিরিক্ত লবণ উদ্ভিদের দেহকলায় বিষক্রিয়া সৃষ্টি করে। বাদাবন বা যাকে ম্যানগ্রোভ বলছি, উদ্ভিদেরা আংশিকভাবে মূল পাতার লবণ গ্রন্থির সাহায্যে লবণ বার করে দেওয়ার চেষ্টা করে, এছাড়াও পাতা ঝরে যাওয়ার সময় মাধ্যমে লম্বা করে দেয়। তাহলে এই যে বললাম এত লবণাক্ত এলাকায় মানে বাস করছে, তার মানে কিছু অ্যাডাপ্টেশন করতে হবে, যার জন্য ঠেসমূল আর শ্বাসমূল বার করলো। এবার
এছাড়াও কি রয়েছে না, যে জল রয়েছে না জলটা বাইরে আসছে তার মধ্যে কি 30 থেকে 38 গ্রাম লবণ রয়েছে। এবং তার ফলে কি হচ্ছে যে আমাদের যে লবণাক্ত এলাকায় যে গাছগুলো জন্মাচ্ছে তারাও কিন্তু তাদের মূল বা পাতার সাহায্যে কিন্তু লবণ গ্রন্থি রয়েছে, সেখান থেকে লবণটা বার করে দিচ্ছে, ফলে নিজেদের মধ্যে সেখানে বাঁচিয়ে রাখছে। তবে বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা ক্রমাগত বাড়ছে, আর জলে বাড়ছে নুনের পরিমাণ। এতে বহু গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করছে, ফলে বিপন্ন হয়ে পড়ছে বাঘ, খাড়ির কুমির, রিভার টেরাপিন, নদীর কচ্ছপ যাকে বলা হচ্ছে এর মতো প্রাণীরা। মানে কি হচ্ছে, এখানের মধ্যে নুনের পরিমাণ বা লবণের পরিমাণ বাড়ার ফলে সেখানের মধ্যে যে জলে বসবাস করে প্রাণীরা তাদের মানে ক্ষতি হচ্ছে, এবং তোমার কি বলছে বহু গাছের কিন্তু সেখানের মধ্যে কমতে স্টার্ট করছে, মানে ওভারঅল গাছ বলো আর প্রাণী বলো প্রত্যেকে কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, যেখানের মধ্যে আমরা দেখেছি একদম স্টার্টিং আজকের ফার্স্ট পার্টের, তার মধ্যে প্রত্যেকটা জিনিস দেখা হয়েছে আমাদের, একদম বন থেকে স্টার্ট করেছে, বন কি, এর হচ্ছে গুরুত্ব কি ফরেস্টের, তার মধ্যে কিভাবে আগুন লাগে, কিভাবে আমরা হচ্ছে সেই আগুন লাগাটা প্রতিরোধ করতে পারি, কিভাবে বন বাঁচাতে পারি। তো তাহলে আজকের ভিডিও পর্যন্তই, যেখানের মধ্যে আমাদের চ্যাপ্টারটার পার্ট 1। কোনো ডাউট থাকলে কমেন্ট করে দিও। আর এই চ্যাপ্টারটা মনে রেখো যে এই চ্যাপ্টার প্রচুর নাম্বার পাওয়া যাবে, তো 1 নাম্বার বড় কথা যে তোমার দরকার, এছাড়াও কিন্তু এটা নিজের জন্য। কারণ প্রথমে দেখেছো যে যদি গাছ না থাকে তাহলে তোমার শ্বাস নিতে পারবে না, একদম ডিরেক্ট সম্পর্ক। ও অক্সিজেন তোমার দেবে না, আর তোমার কার্বন ডাইঅক্সাইডও নেবে না। তো তোমার বাঁচার জন্য তাহলে যে একটা মানে চ্যাপ্টারটা স্টার্ট করেছি, তো বাঁচার জন্য শেষ করা যাক। আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।